বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বাংলা সাহিত্যের এক প্রখর বুদ্ধিজীবী আহমদ ছফা রচিত শেখ মুজিব ও অন্যান্য প্রবন্ধ নামক গ্রন্থটি। আজ পড়ব বইটির তৃতীয় ও শেষ পর্ব। এ পর্যায়ে লেখক তার গ্রন্থে আলোচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জার্মানির বিখ্যাত কবি গোতেকে নিয়ে, এবং সেই সাথে গোতের লেখনীতে কিভাবে লেখক হারিয়ে যেতেন জ্ঞান অন্বেষণের গভীর দুনিয়াতে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইটির বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। গোতে এবং রবীন্দ্রনাথ। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুবক বয়সে রবীন্দ্রনাথের সজনী শক্তির সঙ্গে জার্মান কবি গোতের সজনী শক্তির আশ্চর্য একটা মিল প্রত্যক্ষ করেছিলেন। বঙ্কিমের এই পর্যবেক্ষণ গুরুত্বহীন বলে উড়িয়ে দিলে বোধ করি খুবই অন্যায় করা হবে। বঙ্কিম ছিলেন নানান ইউরোপীয় শাস্ত্রের সুপণ্ডিত প্রথম বাঙালি লেখক, যিনি বাংলা ভাষা এবং সাহিত্যে একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত নিবিষ্ট চিত্তে ইউরোপের বড় বড় স্রষ্টা পুরুষদের রচনা পাঠ করেছিলেন। সুতরাং গোতের রচনার সঙ্গে বঙ্কিমচন্দ্রের হার্দ্য পরিচয় ঘটেছিল, একথা বিশ্বাস না করার কোনো কারণ নেই। গোতে প্রতিভার প্রকৃতি সম্বন্ধে একটা যথার্থ ধারণা না থাকলে রবীন্দ্রনাথের কবিতায় যে স্বতঃস্ফূর্ত গভীর জীবন উল্লাস বিকশিত হয়ে উঠেছে, সে বিবরণে এমন একটা জুৎসই মন্তব্য তিনি করতে পারতেন না। বাস্তবে কি, গোতে এবং রবীন্দ্রনাথ এই দুই কবির আন্তঃপ্রকৃতির দিকে দৃষ্টিপাত করলেই সর্বাগ্রে একটা বিষয় চোখে পড়বে। উভয়ই জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন প্রধানত গীতিকবি। কবি ছাড়া গোতের আরো অনেক পরিচয় রয়েছে, যেমন তিনি ছিলেন দক্ষ প্রশাসক, বলতে গেলে আজীবন মন্ত্রী, নাট্যমঞ্চের পরিচালক, খনিজ বিশেষজ্ঞ, উপন্যাস লেখক, নাট্যকার, চিত্রকলার সমজদার এবং বিজ্ঞান সাধক। গোতের মতো রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত প্রসারিত। রবীন্দ্রনাথ রাজ্য শাসন করেননি, কিন্তু জমিদারি চালিয়েছিলেন। রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারির আয়তন ভাইনারের তুলনায় ক্ষুদ্র ছিল না। বাংলা সঙ্গীতে তিনি একটা রীতির প্রবর্তন করেছেন, বাংলার চিত্রকলার সর্বপ্রথম আধুনিকতার সূচনা করেছেন। একক প্রচেষ্টায় সেই পরাধীন ভারতবর্ষে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। গল্প, কবিতা, নাটক, শিশু সাহিত্য সবকিছু তো লিখেছেনই। এই দুই মহান স্রষ্টা পুরুষের জীবনবৃত্তের দিকে তাকালে স্থূল দৃষ্টি সম্পন্ন লোকের চোখেও ধরা পড়তে বাধ্য উভয় ছিলেন অদ্ভুত স্খর্মা পুরুষ। প্রতিভার বহুমুখিতা এবং সৃষ্টির বৈচিত্র্যের বিচারে দূরের মধ্যে একটা সামঞ্জস্য অতি সহজেই লক্ষ্যগোচর হয়। কিন্তু এই দুই কবি সবচেয়ে যেটা প্রাধান্য বৈশিষ্ট্য, তা হলো উভয়ই গীতিকবি। জীবনের সকল পরিস্থিতিতে, সকল বয়সী দুই কবি অজস্র গীতি কবিতা রচনা করে গেছেন। উভয়ের ক্ষেত্রে এ কথাটা একরকম অবধারিত সত্য যে গীতিকবি এই পরিচয় অন্য সবগুলো পরিচয়কে ছাপিয়ে উঠেছে। এছাড়া অন্য যে ব্যাপারটি সকলের দৃষ্টিকে ধাঁধিয়ে দিয়ে যায়, সেটা হলো প্রতিভার বহুচারিতা। শিল্প সাহিত্যের কোনো বিশেষ একটা মাধ্যমের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে উভয়ই অনেকগুলো মাধ্যমের মধ্য দিয়ে সজনী শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন। সে কারণেই উভয়ের অবদান বিপুল কলেবর ধারণ করে স্ফীত হয়ে উঠতে পেরেছে। প্রতিভার চারিত্র্যের কথা বাদ দিলেও বহিরঙ্গের দিক দিয়ে কবিতার স্থূল বিষয়ে গোতে এবং রবীন্দ্রনাথের মধ্যে সামঞ্জস্য প্রত্যক্ষ করা যায়। গোতে এবং রবীন্দ্রনাথ উভয়ই জন্মগ্রহণ করেছিলেন সংস্কৃতিবান, বিত্তসম্পন্ন পরিবারে। দুজনেই জন্মসূত্রে পরিবেশ পরিস্থিতির অনেকগুলো সুযোগ সুবিধা লাভ করেছিলেন। গোতে যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়কার বহুদা বিভক্ত জার্মানিতে একটি জাতীয়তার হাওয়া বইতে শুরু করেছে। একইভাবে রবীন্দ্রনাথের ব্যাপারে সন্ধান করলেও দেখা যাবে তার শৈশবে স্বাধীনতার
স্পৃহা ভারতীয় তথা বাঙালি মানুষের জাগ্রত হয়েছে। যৌবনে বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের যোগ এবং আবেগ দুই সঞ্চারিত হয়েছে। 1941 সালে দ্বিতীয় মহাযুদ্ধের ঘটনাটার যুগে রবীন্দ্রনাথ যখন মৃত্যুবরণ করেন, তখন ভারতবর্ষ একরকম স্বাধীনতার দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, শেষ পর্যন্ত প্রতিভার সঙ্গে একটা আলোক সামান্য ব্যাপার যুক্ত থেকেই যায়। সেটুকু বাদ দিলে রবীন্দ্রনাথ এবং গোতে দুজনের সম্বন্ধে একটা বিষয় অবশ্যই কবুল করতে হবে যে আপনা আপন দেশ এবং কালের উত্তাপে উভয়ের সজনী প্রতিভা অঙ্কুরিত ও বিকশিত হয়েছে। সেদিক দিয়ে দেখলে রবীন্দ্রনাথ এবং গোতে উভয়কেই বলতে হবে আপনাপন দেশ কামের সন্তান। রবীন্দ্রনাথ এবং গোতের মধ্যে বড় ধরনের যে সকল মিল লক্ষ্য করা যায়, নারীর প্রেম হলো তার মধ্যে একটি। রবীন্দ্রনাথ এবং গোতে দুজনেই কৈশোরের উন্মেষ থেকে একেবারে বার্ধক্যের প্রান্তসীমা পর্যন্ত একের পর এক অনেকগুলো রমণীর প্রেমে পড়েছে। তবে গোতের প্রেম সরাসরি নরনারীর সম্পর্কে ভিত্তিতে প্রতিষ্ঠা, এরকম মনে করার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের প্রেম এসেছে নানান ঘুরতি পথে, নানা ছদ্মবেশ ধারণ করে। সাহিত্যেও এগুলোর উদ্ভাস ঘটেছে নানান ছদ্মবেশ ধারণ করে। এটি ঘটেছে সমাজ ও সামাজিক রীতি বাধ্যবাধকতার কারণে। উভয়ই সুদীর্ঘ জীবন লাভ করেছিলেন। উভয়েরই জীবন প্রকাণ্ড হর্মমালার মতো বিরাট প্রকাণ্ড ও সমুচ্চ। গোতে এবং রবীন্দ্রনাথের অনেকগুলো বিষয় যেমন মিল দেখা যায়, তেমনি উভয়ের মধ্যে গড় মিলের পরিমাণও কম নয়। এখানে একটা কথা মনে রাখা অত্যন্ত প্রয়োজন যে সময়, সমাজ এবং সংস্কৃতিগত বিভিন্নতার ব্যাপার বাদ দিলেও গোতে এবং রবীন্দ্রনাথ উভয়েই আপনা আপন পরিবেশ পরিমণ্ডলের স্বতন্ত্র এবং স্বাধীন স্রষ্টা পুরুষ। একজনের সঙ্গে অন্যজনের তুলনা করার কোনো অর্থই হয় না। প্রসঙ্গক্রমে তুলনার কথাটি আসে। সেদিক দিয়ে বিচার করলে গোতের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করার কতিপয় অসুবিধাও রয়েছে। গোতে অনেক বেশি দৃঢ় রুজু, তার মেরুদণ্ড অনেক বেশি সবল এবং দৃঢ় সংঘবদ্ধ। সে তুলনায় রবীন্দ্রনাথ অনেক বেশি জড়ানো পেঁচানো। গোতের প্রতিভা যে পরিমাণ উলম্ব বা ভার্টিক্যাল, তার পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিভাকে বলতে হবে হরাইজন্টাল অথবা বিস্তারণ। গোতের মধ্যে নিখাত সত্যের পরিমাণ অনেক বেশি। রবীন্দ্রনাথেও সত্য আছে, তবে তাতে গিনটির পরিমাণও নেহায়েত কম নয়। গোতে সমাজ সংসার থেকে অনেকটা দূরে অবস্থান করে প্রবাহমানতার সূত্রসমূহের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথকে সমাজ সংসারের মধ্যে বয়ে যেতে হয়েছে। তাই রবীন্দ্রনাথের মধ্যে আপোষকামিতার লক্ষণটি অধিক সুপরিস্ফুট, কিন্তু গোতের মধ্যে পৌরুষ অনেক শক্তিশালী। তিনি যা সত্য এবং ন্যায় মনে করেছেন তাই পালন করেছেন। কেউ তাকে আপন অন্তরস্থিত বিশ্বাস থেকে টলাতে পারেনি। আমি ভালো হব, মন্দ হব, প্রকৃতির মতো হব, একথা রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছুতেই প্রযোজ্য হতে পারে না। গোতের অভীষ্ট ছিল শিল্পের সঙ্গে বিজ্ঞানের একটা আন্তঃসম্পর্ক নির্ণয় করা, কিন্তু রবীন্দ্রনাথ শিল্পের সঙ্গে ধর্মের একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। গোতের বাস্তবতার প্রতি আনুগত্য তুলনাবিহীন, কিন্তু রবীন্দ্রনাথ যখনই বাস্তবতাকে কামড়ে ধরতে গেছেন, অমনি অধিভৌতিকতা এসে তাকে অন্য লক্ষ্যে তাড়িত করে নিয়ে গেছে। রচনার মধ্যেও সন্ধান করলে দেখা যাবে গোতের রচনার দাহিকা শক্তি রবীন্দ্রনাথের রচনার চাইতে অনেক বেশি। গোতে ছিলেন রীতিমতো বিজ্ঞানী এবং বিজ্ঞানের নানান শাখায় তার দখল নিয়ে কারো প্রশ্ন উত্থাপন করার কোনো অবকাশ নেই। রবীন্দ্রনাথের বিজ্ঞানের অপরিসীম উৎসাহ এবং শিশুসুলভ বিস্ময়বোধ ছিল সাবালক মানব মস্তিষ্কের সফল ফসল হিসেবে বিজ্ঞানকে গ্রহণ করা কখনো তার পক্ষে সম্ভব হয়নি। অবশ্যই কথা উল্লেখ করা এটুকু অযৌক্তিক হবে না যে রবীন্দ্রনাথ তার যুগের অন্যান্য কৃতিবিদ্যা লোকের তুলনায় অনেক বেশি বিজ্ঞান মনস্ক ছিলেন। এই বিজ্ঞান মনস্কতা না থাকলে তার রচনা ঠিক ধর্মতত্ত্বে পর্যবসিত হতে পারত। গোতে এবং রবীন্দ্রনাথ উভয়ই আপন দেশ কাল পরিমণ্ডলে যথার্থ অর্থেই মহান পুরুষ। একজনকে অন্যজনের তুলনামূল্যে কিছুতেই গ্রহণ করা যাবে না, তথাপি মানুষকে তুলনামূলক বিচারে প্রবৃত্ত হতে হয়।
রবীন্দ্রনাথ এবং গোতের গোটা পরিপ্রেক্ষিতটা বিচার না করে একতরফাভাবে বিচার করতে গেলে অবশ্যই তা একমুখ হতে বাধ্য। রবীন্দ্রনাথ ভারতীয় সমাজের প্রতিনিধিত্ব করেছেন, গোতে করেছেন জার্মান তথা ইউরোপীয় সমাজের। রবীন্দ্রনাথের মেকিত্ব তার সামাজিক মেকিত্বরই সাহিত্যিক রূপায়ণ। তথাপি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যে অবদান জার্মান সাহিত্যে গোতের অবদানের তুলনায় তা কিছু পরিমাণে কম নয়। গোতের সমসাময়িক কালে জার্মান ভাষা, বিজ্ঞান, দর্শন ও কলাবিদ্যার নানা শাখায় যথেষ্ট পরিমাণে পরিপুষ্টি লাভ করেছে। দার্শনিক হেগেল, কান্ট এবং শোপেনহাওয়ার জন্ম গ্রহণ করেছেন। সঙ্গীতে বেথোভেন এবং মোৎসার্ট এসে গেছে। তারও আগে ইউরোপীয় সঙ্গীত জগৎকে বাঁক এবং হ্যান্ডেলের প্রতিভা কাঁপিয়ে দিয়ে গেছে। ভাষাবিজ্ঞানী স্ন্যাগের ভ্রাতৃদ্বয় ভাষাতত্ত্বের নতুন অবদানে জার্মান ভাষাকে অনেক দূরে সমৃদ্ধির পথে ধাবিত করে নিয়ে গেছে। বহু আগে মার্টিন লুথার জার্মান গদ্যে বাইবেল অনুবাদ করে ভাষায় যে একটি পেশিমহল কাঠামো নির্মাণ করেছিলেন, সেই ভাষাতেই অনেক বিজ্ঞানী সাধক তাদের সাধনা প্রকাশ করে যাচ্ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের পেছনে কে ছিল? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সর্বসাকুল্যে এই তো ছিল রবীন্দ্রনাথের মূলধন। জ্ঞান বিজ্ঞানের নানান শাখায় অনুসন্ধান এবং গবেষণালব্ধ জ্ঞান বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করা দূরে থাকুক, শিক্ষিত এলিট বাঙালিরা ব্যক্তিগত চিঠিপত্র পর্যন্ত বাংলা ভাষায় লিখতে রীতিমতো লজ্জাবোধ করতেন। রবীন্দ্রনাথের এই তেজ রাতিতে এত অল্প মূলধনে যত বেশি লাভ হয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ আজকের দিনে বাংলা ভাষাটি। একটি প্রাদেশিক ভাষাকে সারা জীবনের সাধনায় একটি বিশ্ব ভাষায় উন্নীত করা একই কম লাগার কথা। গোতের প্রতিভার পাশাপাশি বিচার করলে রবীন্দ্রনাথকে যতই ঝাপসা এবং অস্পষ্ট মনে হোক না কেন, বাংলা ভাষার ক্ষেত্রে বাঙালি যে পরিমাণ ঋণ রবীন্দ্রনাথের কাছ থেকে গ্রহণ করেছে, এক কথায় তাকে অন্তহীন বললে খুব বেশি বলা হবে না। বাংলা সাহিত্যে কোনো কবির ওপর গোতের যদি প্রত্যক্ষ প্রভাব পড়ে থাকে, তখনও অবশ্যই রবীন্দ্রনাথের নাম উল্লেখ করতে হবে। রবীন্দ্রনাথের ৮০ বছর বয়সে জার্মান শেখার জনস্রোত এটি ধর্তব্যের মধ্যে না আনলেও নিশ্চিত করে বলা যায়, রবীন্দ্রনাথ অত্যন্ত আগ্রহ সহকারে খুঁটিয়ে গোতের রচনা পাঠ করেছিলেন। একবার রবীন্দ্রনাথ অত্যন্ত খেদ সহকারে তার সমসাময়িক পরিস্থিতি এবং গোতের সমসাময়িক পরিস্থিতির তুলনা করেছিলেন। অর্থাৎ কিনা রবীন্দ্রনাথ বলতে চেয়েছিলেন, গোতে তার পরিবেশ পরিস্থিতির কাছ থেকে যে পরিমাণ আনুকূল্য লাভ করতে সক্ষম হয়েছিল, রবীন্দ্রনাথ সে তুলনায় খুব অল্প আনুকূল্যই লাভ করেছেন। রবীন্দ্রনাথের প্রতিবেশিনী গল্প টাস্য নাটকের উল্লেখ দেখতে পাই। গল্পের নায়ক একটি কলেজের ছাত্র, তার ছিল প্রবল যশাকাঙ্ক্ষা। সে টাস্য নাটকের মূল ভাষা চুরি করে নিজের নামে একটি নাটক রচনা করেছিলেন, অধ্যাপক সেটা সবার সামনে প্রকাশ করে দিয়েছিলেন। খুব খুঁটিয়ে না পড়লে এভাবে টাস্য নাটককে নিয়ে আসা সম্ভব নয়। রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতায় গোতের প্রভাব কখনো সরাসরি, কখনো বা স্থানীয় রঙে রঞ্জিত হয়ে প্রকাশ লাভ করেছে। প্রমাণ করার জন্য দীর্ঘ অনুসন্ধানের প্রয়োজন হবে না। মানসিক কাব্যগ্রন্থের আমি কবিতায় আমার চেতনায় রঙে পায়া হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে, এই গোটা প্রথম স্তবকটি ফার্স্ট দ্বিতীয় খণ্ডের একটি অংশের আক্ষরিক অনুবাদ বললে অত্যুক্তি করা হবে না। মনে হয়েছে গোতের কাছ থেকে মূল ভাবটি গ্রহণ করেও রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন। যেমন ভাষা ও ছন্দ কবিতাটি ফার্স্ট প্রথম খণ্ডের গৌরচন্দ্রিকায় কবির উক্তি, মানুষের মহিমাকে দেবত্বের স্তরে নিয়ে যেতে পারে একমাত্র কবি কৃতি পারে। পাঠ করে যে কেউ অতি সহজেই উপলব্ধি করতে পারবেন ভাষা ও ছন্দ কবিতাটির জন্ম রহস্য কোথায়। আবার বৈষ্ণব কবিতার পরশ দুটি, আরো পাবো কোথা, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। এই অংশটির সঙ্গে ফার্স্ট প্রথম খণ্ডের মার্গারিটার সঙ্গে কথোপকথনকালে ফার্স্টের এই কথাগুলো মিলিয়ে দেখা যেতে পারে। প্রেম বলো তারে আনন্দ স্বরূপ, কিংবা অনুরাগ ভরে ডাকো আল্লাহ রহমান,
আমি তো জানি না নাম, নামে তার ঘটে সংকোচন, নাম না মানে মাত্র শব্দ মাত্র, নাম মানে ধোঁয়ার কুণ্ডলী। তাছাড়া কাহিনী কথা ও কথা কাহিনীর অনেকগুলো কবিতায় এবং বিদায় অভিশাপ নাট্য কবিতাটিতে সরাসরি গোঁতের প্রভাব পড়েছে। সে কথা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ গোঁতের দ্বারা প্রভাবিত না হয়ে এসব কবিতা যদি লিখে থাকেন তাহলে তো খুবই ভালো কথা। আর গোঁতে প্রভাবিত হয়ে এসব কবিতা যদি লিখে থাকেন তাহলেও রবীন্দ্রনাথের অনন্যতা কোনো অংশে ক্ষুণ্ণ হয় না। এটা কোনো নতুন কথা নয় যে এক মশালের আগুন থেকে যেমন অন্য মশাল জ্বলে উঠতে পারে, তেমনি এক প্রতিভাই অন্য একজন প্রতিভাবানের অন্তরের আগুন জ্বালিয়ে তুলতে পারে। বিশ্ব সাহিত্য শব্দটি প্রথম গোঁতেই ব্যবহার করেছিলেন। পূর্বে বিশ্বের জাতিসমূহের শ্রেষ্ঠ সাহিত্যের প্রতি অকণ্ঠ শ্রদ্ধাপূর্ণ স্বীকৃতি প্রদান করে, যেগুলোকে মননশীলতার স্পর্শে নবরূপায়ণ প্রয়াস অন্য কোনো সৃজনশীল ইউরোপীয় মনীষীর মধ্যে গোঁতের মতো তেমন উজ্জ্বলতা সহকারে ফুটে উঠতে দেখা যায়। গোঁতে রেনেসাঁর সন্তান। গ্রিক রোমান সংস্কৃতির প্রায় সবটুকু আগুন নিজের জ্বলে ওঠার প্রয়োজনে তিনি আত্মসাৎ করেছিলেন। একথা বললে খুব বেশি বলা হবে না। গ্রিক রোমান সংস্কৃতির মর্মমধু আপন চিত্ততলে আহরণ করার সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মের কল্যাণময় দিকটির প্রভাবও যে তার মধ্যে খুব ভালোভাবে সঞ্চারিত হয়েছিল নতুন করে বলার অপেক্ষা রাখে না। গোঁতে যাজক শাসিত ধর্মতন্ত্রের প্রতি অত্যন্ত বিরক্ত ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট এবং তার বাণীকে অন্তরে অন্তরে মানব জাতির সৌভ্রাতৃত্বের বন্ধনের অন্যতম মৌলিক উপাদান মনে করতেন। গোঁতের চিন্তা প্রবাহের মধ্যে বয়সের সঙ্গে নানান ব্যয় পরিবর্তন এবং রূপান্তর এসেছে, তথাপি খ্রিস্ট ধর্মের এই সৌভ্রাতৃত্বের বন্ধনের প্রতি তার যে দৃঢ় বিশ্বাস এবং অঙ্গীকার, তার কোনোদিন রং ছুট হয়নি। তার মানুষ প্রবৃত্তির ওপর একটি বৈশিষ্ট্য হলো তিনি নিজেকে গ্রিক প্যাগানদের মতো মনে করতেন। অবশ্য এটা একটা কাব্য বিশ্বাস। সব বড় কবিদের মধ্যে এই ধরনের একটা জ্বলন্ত বোধ ক্রিয়াশীল থাকতে দেখা যায়। এই ধরনের একটা উপলব্ধি ক্রিয়াশীল না থাকলে তারা চিত্তবৃত্তির পরিপূর্ণ স্ফূর্তির উপযুক্ত স্বাধীন, সরাট এবং নির্ভর মনে করতে পারেন না। কিন্তু গোঁতে ছিলেন ফরাসি বিপ্লবের সমসাময়িক রেনেসাঁ উত্তর ইউরোপের মানুষ। রেনেসাঁ থেকে রিফরমেশন, তারপর ফরাসি বিপ্লব, এই যে বিরাট বিরাট যুগান্তকারী পরিবর্তন সূচিত হওয়া ইউরোপীয় সমাজসমূহের মানুষের বিশ্বাস, চিন্তা পদ্ধতি এবং সমাজ চিন্তার ক্ষেত্রে ঘটে গেছে, তার প্রত্যেকটি গোঁতের ভাবনা প্রবাহে তরঙ্গ তুলেছে। শুধু গোঁতে একা নন, তৎকালীন প্রায় সকল শ্রেষ্ঠ স্রষ্টার চিন্তা পদ্ধতিতে এগুলো এককভাবে না হলে অন্যভাবে প্রভাব হিসেবে কাজ করেছে। কিন্তু তাদের অনেকেরই গোঁতে ব্যক্তিত্বের প্রতিবিম্বকতা এবং তার জীবন ভাবনার অনন্যত্ব অনুসন্ধানের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপট সন্ধান করতে হবে। আর সেটি হলো এই গোঁতে গ্রিকে রোমান সংস্কৃতির ঘনত্ব, গভীরতা এবং গরিমা যেমন উপলব্ধি করেছিলেন, তেমনি এর একটি সীমাবদ্ধতা রয়েছে। সে ব্যাপারটিও খুব ভালোভাবে বুঝতে হবে। ভিন্ন ভিন্ন ইউরোপীয় সংস্কৃতি সমূহের উৎকর্ষ সম্বন্ধে বিশদ জ্ঞান লাভ করতে পেরেছিলেন। এই ইউরোপীয় সংস্কৃতি সমূহের বিচার বিশ্লেষণ এবং মূল্যায়নের ক্ষেত্রে গোঁতে প্রথম ব্যক্তি বা একমাত্র ব্যক্তি ব্যতিক্রম একথা বলা ঠিক হবে না। গোঁতের পূর্ব থেকে পশ্চিম ইউরোপের নানান দেশের পণ্ডিত সমাজের মধ্যে এ ব্যাপারে একটা তীক্ষ্ণ এবং গভীর আগ্রহ জাগ্রত হয়ে উঠতে লক্ষ্য করা গেছে। গোঁতের সমসাময়িক কালে অপেক্ষাকৃত পশ্চাৎপদ জার্মানিতে অনেককে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে। উদাহরণস্বরূপ আমরা স্নেগেল ভ্রাতৃদ্বয়ের নাম করতে পারি। গোঁতের সঙ্গে অন্যদের এই ব্যাপারে একটা মৌলিক ফারাক হলো এই যে এখানে যে অন্যেরা ভিন্ন সভ্যতা এবং সংস্কৃতি সমূহকে অনেকটা উপাত্ত সংগ্রহের উৎস হিসেবে দেখেছিলেন, কিন্তু গোঁতে দেখেছিলেন ইউরোপীয় সংস্কৃতির মহিমা মণ্ডিত গরিয়ান পূর্বসূরি কিংবা জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে। এই যে অন্তরের প্রগাঢ় শ্রদ্ধাবোধ নিয়ে ভিন্ন সংস্কৃতির প্রতি দৃষ্টিপাত করা, তাকে আপন সংস্কৃতির সমান জ্ঞান করা এবং তার মধ্যে উৎকর্ষমণ্ডিত কিছু থাকলে ঘর্ষণে আপন মানুষের অঙ্গীভূত করা, এটা গোঁতের ক্ষেত্রে যেমনটি ঘটেছে অন্য কোনো ভাবুক কিংবা চিন্তা নায়কের ক্ষেত্রে তেমনটি ঘটতে দেখা যায়নি।
গোতের সমসাময়িক অন্যান্য ভারত বিশেষজ্ঞের তুলনায় তাকে হিন্দু সংস্কৃতির পুঙ্খানুপুঙ্খী বিচারক একথা বলা যাবে না। তথাপি তিনি প্রথম দৃষ্টিতে প্রাচীন হিন্দু কবি কালিদাসের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে একটা সঠিক ধারণা গ্রহণ করতে পেরেছিলেন। অভিজ্ঞান শাকুন্তলমের অনুপম সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখেছিলেন এবং সংস্কৃত নাটকের গৌরচন্দ্রিকা বা সূচনাংশের অনুকরণে তার গোটা জীবনের সাধনার ধর্ম ফার্স্ট নাটকে একটি সূচনাংশে সংযোজিত করেছিলেন। বন্ধুজনের সঙ্গে যেভাবে বাক্যালাপ করে গোত্রের সংস্কৃতি সমূহের আন্তঃসম্পর্কের ব্যাপারে সেরকম একটি মানদণ্ড আপন অন্তরে স্থির করে নিয়েছিলেন। গ্রিকো রোমান সংস্কৃতির সৃষ্টি শ্রেষ্ঠ প্রতিনিধিদের অহংপুষ্ট মনোভাব কখনো গোতের মধ্যে স্থান লাভ করতে পারেনি। শুধু কালিদাস অথবা হিন্দু সংস্কৃতির নয়, একই দৃষ্টিতে তিনি পার্সিক সংস্কৃতির প্রতিও তাকিয়েছিলেন। শ্রেষ্ঠ পার্সিক গীতিকবি হাফিজের দিওয়ানের অনুকরণে তিনি যে প্রাচ্য প্রাতীচ্যের দিওয়ান কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন, পাশ্চাত্যের সমালোচক তার কাব্য সফলতা নিয়ে যতই নন্দন তাত্ত্বিক প্রতর্ক উত্থাপন করুন না কেন, তিনি যে শ্রদ্ধা বিজড়িত দৃষ্টিতে প্রাচ্যের দিকে তাকিয়েছিলেন, প্রাচ্যের মানুষও তাকে এরকম শ্রদ্ধা সহকারে গ্রহণ করবে। গোতের সাহিত্য এবং সাংস্কৃতিক চিন্তা যে যথার্থ অর্থে সার্বজনীন হয়ে উঠতে পেরেছিল, বোধ করি তার পেছনে প্রধান কারণ এই ছিল যে জাতিসমূহের মননশীলতার প্রকাশের প্রতি তিনি আদিতে শ্রদ্ধা, মধ্যে শ্রদ্ধা, অন্তেও শ্রদ্ধা সহকারে তাকাতে পেরেছিলেন। যেন সংস্কৃতি চিন্তার মতো ধর্মচিন্তার ক্ষেত্রেও গোতের সার্বজনীনতা বোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। গোতের সময়কালীন ইউরোপে ইহুদিদের প্রতি কি অবস্থা সূচক দৃষ্টিভঙ্গি না পোষণ করা হতো, অথচ গোতে কি অকুণ্ঠ প্রশংসা সহকারে ইহুদিদের ভালো গুণগুলো তুলে ধরেছে। একই কথা ইসলাম এবং মুসলমানদের বেলায়ও প্রযোজ্য। কনস্টান্টিনোপলের যুদ্ধে ওসমানীয় তুর্কিদের হাতে রোমানদের পতনের পরে রোম সাম্রাজ্যের অঙ্গীভূত দেশসমূহে ইসলামের প্রতি একটা বিদিষ্ট মনোভাব সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছিল। এটা অত্যন্ত সঙ্গত এবং স্বাভাবিক ব্যাপার। তার পরবর্তী সময় খ্রিস্টান মুসলমান ক্রমাগত ক্রুসেডের মাধ্যমে এই বিদ্বেষ, এই ঘৃণা আরো গভীর শ্রয়ী এবং আরো দৃঢ়মূল করে ফেলেছিলেন। দৃঢ় ভাষার প্রভাব হ্রাস পাওয়ার যুগে ইউরোপের জাতীয় ভাষাসমূহ যখন বিকশিত হতে শুরু করেছে, সেই পুরাতন বিদিষ্ট মনোভাব নতুনভাবে এই ভাষাসমূহের সৃজনশীল ব্যক্তিবর্গের রচনায় নতুনভাবে প্রাণ পেয়েছে। অবশ্য ইসলাম এবং ইসলামের পয়গম্বর সম্পর্কে একটা পুনর্বিচার ইউরোপে শুরু হয়েছিল। এটা যে সঠিক বিচার তা কিছুতেই কবুল করা যাবে না। তথাপি এই পুনর্বিচারের পদ্ধতির মধ্যে অন্ধ একগুঁয়ে মনোভাবের প্রকাশের বদলে একটা বিবেচনাশীলতা, একটা যুক্তি শৃঙ্খলা প্রত্যক্ষভাবে গোচর হয়েছে। ইংরেজি কবি শেলির রিভোল্ট অফ ইসলাম কাব্যগ্রন্থ, ভোলতেয়ারের মোহামেড নামক নাটক এই পর্যায়ের ইসলাম সম্পর্কিত সৃষ্টিশীল রচনাসমূহের প্রকৃষ্ট দৃষ্টান্ত। গোতে তার যৌবনদিকে ভোলতেয়ারের এই মোহামেড নাটকটির জার্মান অনুবাদ করেছিলেন। আজকের দিনে ইসলাম সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে এমন ইউরোপীয় ব্যক্তিও এই নাটকটির প্রতি তাকালে আঁতকে ওঠার কথা। ভোলতেয়ার মহাপুরুষ মুহাম্মদের প্রতি যে ঘোরতর অবিচার করেছিলেন সে কথা বলার অপেক্ষা রাখে না। আর নাটকের জার্মান ভাষায় অনুবাদক ছিলেন গোতে। কিন্তু পরিণত বয়সে ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা কতদূর বিকশিত হয়েছে দেখে অভিভূত হয়ে যেতে হয়। কি বিস্ময়কর পরিবর্তন! এটা যুগ, রুচি, সামাজিক সংস্কার এবং তৎকালীন বিদ্যুৎ সমাজের পোষিত মনোভাবের প্রতিকূলে কতদূর দুঃসাহসী মানব অভিযাত্রার ফলে সম্ভব হতে পেরেছে ভেবে দেখার বিষয়। কি ধর্ম, কি সংস্কৃতির বিষয়ে গোতের যে সম্পূর্ণ পক্ষপাতহীন মনোভাব তা তাকে কঠোর সাধনায় অর্জন করতে হয়েছে। পরিবেশ বা পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো মানব সম্পদ নয়। পাশ্চাত্যের পরিপ্রেক্ষিতে থেকে গোতের শ্রেষ্ঠত্ব এর একরকম অবিসংবাদিত। পাশ্চাত্যের শ্রেষ্ঠ মনীষী বৃন্দের মধ্যে গোতের অনন্যত্ব, পাশ্চাত্য সংস্কৃতির যা শ্রেষ্ঠ উপাদান যুক্তি বিচার এবং অপরিমেয় প্রশ্নশীলতা তার ভিত্তিতে নির্ণীত হয়েছে। পাশ্চাত্যের তুলনায় প্রাচ্যের শ্রেষ্ঠত্বের নিরিখটা একটু ভিন্ন ধরনের। সেখানে সমর্পিত চিত্ততা, মরমীপনা মূল্য বিচারের একটা মাপকাঠি হয়ে দাঁড়ায়।
এই নিবিষ্ট মরমী চিত্ত সাধক পুরুষ ভারতবর্ষে যাদের বলা হতো ঋষি এবং মধ্যপ্রাচ্যের ইরান, আরব, তুর্কিস্তানে যারা সুফি সাধক হিসেবে পরিচিত ছিলেন, বিনা দ্বিধায় তাদেরকে একই তুলাদণ্ডে বা তুলনাদণ্ডে তুল্য বিচার করা যায়। গোতে গ্রিক ও রোমান সংস্কৃতির চিন্তার অংশ অপহারী ইউরোপীয় চিত্ত প্রকর্ষ তথা রেনেসার উত্তরসূরি শেক্সপিয়রের যথার্থ শিষ্য, একথা যেমন বর্ণে বর্ণে সত্য, তেমনি একইভাবে আরবীয়, ফার্সিক এবং হিন্দু সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ সম্পন্ন। কালিদাসের ভক্ত এবং হাফিজের অন্তরের মিতা প্রাচ্য প্রাতীচ্যের দুই বিরাট মহান গরীয়ান সংস্কৃতি প্রবাহের দুইটি ধারাই তার মানস সরোবরে গঙ্গা যমুনার মতো এসে মিশেছে। গোতে জনৈক বাঙালির দৃষ্টিতে 1964 সাল, অল্প কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ঢাকায় একবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সে বিষয়ে এখানে কিছু বলার অবকাশ নেই। আমি আমার বন্ধু অরুণন্দ বিকাশ দেবের বাড়ি পাহারা দিতে গিয়েছিলাম। ওদের বাড়িটা ছিল পুরনো ঢাকার একটা গলিতে। প্রচন্ড উৎকণ্ঠার মধ্যে সারা রাত জেগে কাটিয়েছি। সকালবেলা গোসল করবার জন্য গায়ে মাথায় সর্ষের তেল মাখাচ্ছি। সে সময় একটা পুরনো বইয়ের স্তূপের প্রতি আমার দৃষ্টি পড়ে। এটা একটা দুর্ঘটনা বলতেই হবে। চারদিকে পরিবেশটা এমন ভুতুড়ে এবং এমন থমথমে যে পুরনো বইয়ের ওপর অগ্রাহ্য জন্মানোর অনুকূল সময় সেটা ছিল না। তথাপি কেন বলতে পারবো না, ওই ছেঁড়া খোড়া বইয়ের স্তূপ থেকে একটা জীর্ণ বই তুলে নিয়ে পড়তে আরম্ভ করলাম। বইটার কোনো মলাট ছিল না, ইনার টাইটেলের পাতাগুলো খসে গিয়েছিল। তাই গ্রন্থকারের নাম জানার কোনো উপায় ছিল না। ফলিওতে দেখলাম লেখা রয়েছে ফাউস্ট। আমরা সবেমাত্র গন্ডগ্রামের কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ইংরেজি ভাষা মোটামুটি লিখতে পড়তে পারলেও দখল বলতে বিশেষ কিছুই ছিল না। ভাষায় এই সামান্য জ্ঞান নিয়েও আমি যখন ওই মলাঠহীন আধছেড়া বইটি পড়তে থাকি, মনে একটা অনাস্বাদিত পূর্ব গভীর ঘন আনন্দ অনুভব করি। সব যে বুঝতে পারছিলাম সে কথা সত্য নয়, সবগুলো ইংরেজি শব্দের অর্থ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব ছিল না। টুটাফাটা ইংরেজি ভাষা জ্ঞান নিয়েও বইটি পড়তে গিয়ে অনুভব করি আমার ভেতরের প্রাণ গভীরভাবে আন্দোলিত হচ্ছে। পড়তে পড়তে একটা জায়গায় এলাম, অল থিওরি ইজ গ্রে বাট দ্য গোল্ডেন ট্রি অফ লাইফ ইজ এভারগ্রিন। এই আশ্চর্য পংক্তি দুটো পাঠ করার পরে আমার মধ্যে একটা ভাবান্তর ঘটে গেল। পংক্তি দুটি মনের মধ্যে ঘুরে ঘুরে সোনার নূপুরের মতো বাজতে থাকলো। মনের মধ্যে আনন্দের একটা উৎস ধারা ছলছল করে বয়ে যেতে লাগলো। এই অসহ্য আনন্দের ভারে আমি আমার সর্বসত্তা গুণীর হাতের তারের যন্ত্রের মতো বেজে উঠছিল। সে অপূর্ব অনুভূতির কথা বুঝিয়ে বলার অপেক্ষা ক্ষমতা আমার কোনোটাই নেই। আমার অবস্থানের 100 গজ দূরেও তাণ্ডব লীলা চলছে। মানুষ মানুষকে নির্বিচারে হত্যা করছে। সত্যিকার অর্থে মনুষ্য জীবন পদ্মপত্রের শিশির বিন্দুর মতো টলটল করছে। সেই গ্রন্থি বিচ্যুত বিভৎস সময়ের এইরকম দুটি পংক্তি সমস্ত তত্ত্ব মিথ্যে, অর্থহীন জীবনের সোনালী তরুটি থাকে কেবল চিরহরিত। প্রাচীন হিব্রু পয়গম্বরের কাছে যেমন স্বর্গবার্তা নেমে আসতো, তেমনি অঘটন কিছু ঘটে গেলেও জীবনের প্রতি এতটা আস্থা ফিরে পেতাম কিনা সন্দেহ ছিল। সেদিন সন্ধ্যায় শহরের পরিস্থিতির একটু উন্নতি হলো। কারফিউ উঠিয়ে নেওয়া হলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা এবং সাহিত্যের অধ্যক্ষের বাড়িতে যেতে পারলাম। ভদ্রলোক ছিলেন রকচটা এবং হাম্বড়া স্বভাবের মানুষ। অনেক সময় তার বিভাগে 4 বছর পড়েছে এমন ছাত্রকে বলে বসতেন, তুমি কে বাপু? ইতিপূর্বে তোমাকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। ভদ্রলোকের একটি জিনিস তার চরিত্রের যাবতীয় অবগুণ ঠেকে দিয়েছিল। তিনি ক্লাসিক শুধু সাহিত্য ভালোবাসতেন না, অপরের মধ্যে সে ভালোবাসা সঞ্চারও করতে পারতেন। সে কথাও থাকুক, আমি ডাক্তার হোসেনের কাছে সরাসরি বলে ফেললাম, আমি পুরনো বইয়ের মধ্যে ফাউস্ট নামের একখানি বই পেয়েছি। অংশবিশেষ পাঠ করে আমার মনে প্রচন্ড তরঙ্গ জেগেছে, কিন্তু লেখকের নাম জানি না। তিনি চশমার কাঁচ মুছে চোখ কপালে তুলে বললেন, তাহলে তুমি বলতে চাও যে জার্মান কবি গোতের নাম কোনোদিন শোনোনি? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান কিভাবে যে নেমে যাচ্ছে তাই নিয়ে ভদ্রলোক দুঃখ প্রকাশ করতে থাকলেন।
মনে চেতনায় যে আনন্দ জন্ম নিয়েছে তা নিয়ে আমি এত তন্ময় ছিলাম, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান নিয়ে আমার সামান্যতম দুশ্চিন্তাও ছিল না। ডাক্তার হোসেন তার পেশাগত ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করার পর অবশেষে দয়া পরবশ হয়ে জানালেন, ফার্স্ট হচ্ছে জার্মানির সর্বপ্রধান কবি গোদের অমর কাব্য নাটক। তিনি গোদের বিষয়ে আরো অনেক কথাবার্তা বলেছিলেন। তার কথাবার্তায় নিশ্চয় জ্ঞান গর্ভ এবং পাণ্ডিত্যপূর্ণ ছিল। বোধ করি সে কারণেই সেগুলো আমার মনে স্থান করে নিতে পারেনি। অবশ্য তিনি কতিপয় কেজো সংবাদ আমাকে দিয়েছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কাজী আব্দুল ওদুদ রচিত কবিগুরু গোঁটে এই নামে দুখণ্ড অসমাপ্ত দুটি গ্রন্থ আছে। আমি যদি গোঁতে সম্পর্কে প্রাথমিক তথ্যাদি জানতে চাই, তাহলে যাতে তাড়াতাড়ি সম্ভব কাজী সাহেবের গ্রন্থ দুটো যেন পড়ে ফেলি। তারপরের দিনই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যেই বই দুটো পড়তে শুরু করি এবং দুদিনের মধ্যে শেষ করি। বই দুটো পড়ে গোঁতের জীবন এবং কর্ম সম্বন্ধে একটা ভাষা ধারণা আমার মধ্যে গড়ে ওঠে। বাজারে খোঁজ করে পেঙ্গুইন সিরিজের লুই অ্যাকনিস কৃত ফাউস্টের ইংরেজি অনুবাদ কিনে আনলাম। একই সঙ্গে ভের্থরের দুঃখ উপন্যাসখানাও পেয়ে গেলাম। ইংরেজ নাট্যকার মার্লোর ডক্টর ফস্টাস নাটকটিও সংগ্রহ করে ফেললাম। বাংলা ভাষার লেখকদের সঙ্গে মোটামুটি পরিচয় ঘটেছিল। ইংরেজি ভাষার বেশ কিছু বড় বড় লেখক কবির নাম এবং তাদের শ্রেষ্ঠ রচনাসমূহ সম্পর্কে একটা ধারণা গঠন করার জন্য আমাকে রীতিমতো পরিশ্রম করতেই হচ্ছিল। একটা সুবিধা আমার ছিল, পরীক্ষা ভালো রেজাল্ট করার তাগিদে আমাকে কখনো পেয়ে বসেনি। এই সময় একটা জিনিস আমি লক্ষ্য করি, ইংরেজি ভাষার তুচ্ছতম লেখক কবি সম্পর্কে সাহিত্য রসিকদের যে আগ্রহ ঔৎসুক্য দেখা যেত, সে তুলনায় গোঁতেশিলার বা কন্টিনেন্টাল লিটারেচারের প্রতি অনুরাগ মমতা বলতে গেলে একেবারে সামান্য পরিমাণেই ছিল। আমাদের ভাষায় ইংরেজি ছাড়াও অন্যান্য ইউরোপীয় সাহিত্যের যথেষ্ট চর্চা হয়েছে। তবে একথা সর্বাংশে না হলেও অনেকাংশে সত্য যে ইউরোপীয় সাহিত্য ইংরেজি ভাষার মাধ্যমে এদেশে প্রবেশাধিকার লাভ করেছে। তাই ইউরোপীয় সাহিত্য পঠন পাঠনের সঙ্গেও একটা ইংরেজিয়ানা জড়িয়েছিলেন। তখন কার্যকারণ মিলিয়ে চিন্তা করতে শিখিনি। পরে বুঝেছি ওটা হচ্ছে 200 বছরের ইংরেজি শাসনের অত্যন্ত স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। ইংরেজরা পৃথিবীকে যে দৃষ্টিতে দেখে থাকে, তাদের সাংস্কৃতিক প্রভাব বলয় ভেদ করে পৃথিবীকে দেখার, বিচার করার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি গঠন করা রীতিমতো দুঃসাহসের কাজ ছিল। বাংলা সাহিত্য পরিমাণে অল্প হলেও এ ধরনের দুঃসাহসী মানুষ ছিলেন। বিদ্যুৎ সমাজটির বাইরে তারা যে বিশেষ প্রভাব রাখতে পারেননি, তার কারণে ইংরেজ শাসন। আমার কথায় ফিরে আসি। প্রথম খণ্ডের প্রভাব আমার সমস্ত সত্তা গ্রাস করে ফেলে। নিবিষ্ট মনে পাঠ করলেই একটা মহাজাগতিক চেতনা আমাকে বন্ধনমুক্ত জগতে উঠিয়ে নিয়ে যায়। যতবারই পড়ি প্রতিবারই মনে হয় এই প্রথম পড়লাম। প্রথম খণ্ডের পরে দ্বিতীয় খণ্ডে প্রবেশ করতে চেষ্টা করে দেখি ওই অংশের ওপর দাঁত ফোটানোর ক্ষমতা আমার নেই। অগ্রসর হওয়া অসম্ভব। পর্বত অভিযাত্রীদের হিমালয়ের উঁচু চূড়ায় চড়ার জন্য যে বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়, চিন্তা ভাবনা করে দেখলাম আমার ভান্ডারে সে বস্তুর যথেষ্ট ঘাটতি রয়েছে। দ্বিতীয় খণ্ডে যে সুউচ্চ চিন্তা, সমুজ্জ্বল ভাবনার প্রকাশ ঘটেছে, যে দার্শনিক প্রত্যয় গোটা রচনাটিকে একটি ফ্রেমের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, এবং সর্বোপরি গ্রিক পুরাণে যে সকল অচেনা অজস্র চরিত্রের ভিড়, সেই গহীন জঙ্গলের মধ্যে দিয়ে পথ করে অগ্রসর হওয়া তখন নয়, এখনো আমার কাছে একটা অসম্ভব ব্যাপার বলে মনে হয়। তাই দ্বিতীয় খণ্ড বাদ দিয়ে অন্যান্য রচনার প্রতি মনোনিবেশ করি। প্রথমে পড়লাম ভের্থর উইলহেম মাস্টার্স ন্যাচারাল ডক্টর ইলেকটিভ অ্যাফিনিটিস, হারমান অ্যান্ড ডরোথিয়া ক্লাভিগো, টাসো, ইফিগেনিও, এগমন্ট ইটালিয়ান জার্নি। যেভাবে তরতর করে বইগুলোর নাম বলে যাচ্ছি, আসল ব্যাপারটা কিন্তু সেরকম ঘটেনি। অনেক সময় অন্য কাজে কখনো মাস এমনকি বছর গড়িয়ে গেছে। এক ফাঁকে দেখি গোতে আবার আমাকে পেয়ে বসেছেন। কখনো প্রণয়িনীদের কাছে লেখা চিঠি, কখনো আত্মজীবনী, কখনো বৈজ্ঞানিক গবেষণা, কখনো ঝর্ণাধারার মতো উচ্ছ্রিত অজস্র গীতি কবিতা আমাকে এই মহাপুরুষের প্রতি নিবিষ্ট করে তুলেছে। প্রবদত্ত চুম্বক পাহাড় যেমন লোহার জাহাজকে আকর্ষণ করে নিয়ে যায়, এই মনস্বী পুরুষটিও আমাকে সেরকম ভাবে টানছিল। বেরিয়ে আসা অসম্ভব ছিল, আর বেরিয়ে আসবো বা কেন?
নানা বিষয়ে বাংলা ভাষায় লেখালেখি করার একটা অভ্যাস আমার গড়ে উঠেছিল। সামান্য পরিচিতও ছিল। একজন অল্প ক্ষমতার লেখক হিসেবে সে সংশয়, সন্দেহ, মানব সমস্যার পীড়ন অনুভব করছিলাম। গদ্যে রচনার মধ্যে তার অনেকগুলো উত্তর খুঁজে পেয়েছিলাম। এভাবেই তিনি যে কখন আমার চেতনায় সিংহাসনে পেতে বসে গেছেন টেরও পায়নি। এটি একদিন দুদিনের ব্যাপার তো নয়ই, 15-16 বছরের একটি প্রক্রিয়ার ফল। ইংরেজ লেখক টমাস কার্লাইল গদ্যের সমসাময়িক কালে যে শ্রদ্ধা এবং যে অনুরক্তি প্রদর্শন করেছিলেন, তেমনি একটি অনুভূতি আমার মনের সমস্ত আকাশ রাঙিয়ে দিয়ে যায়। আমি নিতান্তই ক্ষুদ্র মানুষ, গদ্যের সমস্ত রচনা পাঠ করাও অদ্যাবধি আমার পক্ষে সম্ভব হয়নি। অতি সাম্প্রতিক সময়ে জার্মান বর্ণমালার সঙ্গে আমার মাত্র পরিচয় ঘটেছে। এত সামান্য পুঁজি নিয়ে গদ্যের চর্চার দুঃসাহস করার অনেক সময় আমার নিজের কাছেই নিতান্ত কাঙাল পথের ভিখিরির মতো বড় লোকদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক পাতানোর মতো একটা হাস্যকর প্রয়াস বলে মনে হতো। নানান চড়াই উতরাই, উত্থান পতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে আমার জীবন। আমাদের দেশের ইতিহাসে অনেকগুলো বড় বড় পরিবর্তন ঘটে গেছে। কালের কুটিল গতি, বারবার কোটি মানুষের ভাগ্য বিবর্তন ঘটে গেছে নিয়ে এমন ছিনিমিনি খেলছে, আমার জীবন স্থির থাকে কেমন করে। নগর পড়িলে কি দেবালয় এড়ায়? আমাদের দেশে নারকীয় পরিস্থিতি কখনো ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো ভেতর থেকে ঠেলে উঠে আকাশ বাতাস আচ্ছন্ন করেছে। শক্তিমানের দম্ভ, মূর্খের আস্ফালন, বলদর্শী বর্বরের অট্টহাসি দেখে যেমন মনে হয়েছে জীবনে বেঁচে থাকার সার্থকতা কি। এই ধরনের সংকটের মুহূর্তগুলোতে গদ্যের রচনায় শরীরের প্রবাহিত চিন্ময় জীবন প্রবাহ আপন মেরুদণ্ডের উপর থিতু হতে, মানুষের উপর আস্থা অর্পণ করতে অনেকখানি সহায়তা করেছে। গদ্যে জার্মানির প্রধান কবি, এ কথা সত্য বটে, কিন্তু তার আবেগের সত্যতা, অনুভূতির দাহিকতা শক্তি দাহিকতার শক্তি একজন স্বল্পজ্ঞান বাঙালি যুবকের চিত্তের সমস্ত জায়গায় অধিকার করে নিয়েছিল। এটা একটুও অতিশয়োক্তি নয়। সত্য প্রিয় হোক, অপ্রিয় হোক, মিষ্টি তেতো যাই হোক না কেন, একমাত্র সত্যই মানুষকে সাহায্য করতে পারে, আর কিছু না। এই শিক্ষাটা আমার চেতনায় গেঁথে গেছে। গদ্যকে মানব জীবনের একটি ধ্রুব নক্ষত্র হিসেবে চিন্তা করতে আমার মন অভ্যস্ত হয়ে উঠেছে। রবীন্দ্রনাথ বুড়ো বয়সে মূল জার্মানে ফাউস্ট পড়ার জন্য জার্মান ভাষা শেখার বাসনা পোষণ করেছিলেন। এই জনশ্রুতি সত্য কিনা বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে, অবাক হওয়ার কিছু নেই। একজন বুড়ো মানুষ সহজে আরেকজন বুড়ো মানুষের প্রতি প্রণত হতে পারেন। রবীন্দ্রনাথের যোগ্য কাজই করেছিলেন। আমি অন্তর দিয়ে অনুভব করতে পারি কেন বিখ্যাত জার্মান লেখক টমাস মান নতুন করে ফাউস্ট নাটকের আখ্যান ভাগ অবলম্বন করে বিখ্যাত উপন্যাস ডক্টর ফাউস্ট লিখেছিলেন। কেন সেই চমৎকার ছোট্ট গ্রন্থ গেটে ইন ভাইমার রচনা করেছিলেন? কোনো অনুভব, কোনো বোধ, কোনো উপলব্ধির দ্বারা তাড়িত হয়ে আলবার্ট সোয়াইজার মৃত্যুর কিছুদিন পূর্বে ইউনেস্কোর অনুরোধে সেই জ্ঞানগর্ভ বক্তৃতাগুলো গদ্যের মহিমা গুণগান করেছিলেন। ইতালিয়ান নন্দনতাত্ত্বিক বেনেদিত্ত ক্রোচে নন্দন তত্ত্বের চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে গদ্যের অনন্যতা নির্ণয় করেছিলেন। আমার বিশ্বাস গদ্যের সত্যসন্ধ মানব মনের এক অনিঃশেষ প্রেরণার ভাণ্ডার। এই ভাণ্ডার কখনো রিক্ত হবে না। গদ্যের জীবন বা সাহিত্য সম্পর্কে বিচার বিশ্লেষণমূলক কোনো কিছু উচ্চারণ করার ক্ষমতা বর্তমানে আমার নেই। ভবিষ্যতে কোনো দিন জন্মাবে বা সে দুরাশাও পোষণ করিনি। মুগ্ধ বিস্মিত বালক যেমন পলকহীন নয়নে নানান রঙে ছোপানো আকাশের দিকে দৃষ্টিপাত করে, আমারও তেমনি বিস্ময় বিস্ফোরিত দৃষ্টিতে তাকানো ছাড়া গত্যন্তর ছিল না। বালকের ধৈর্যের পরিমাণ আছে, দৃষ্টিশক্তি নির্দিষ্ট সীমা রাখা, গ্রহ নক্ষত্র খচিত, ছায়াপথ বিস্তৃত, আকাশ চিরদিন অসীমই থেকে যাবে। তার সম্পর্কে দু একটা কথা বলার ইচ্ছে যে মনে ফনা মেলে না, একথা সত্যি নয়। কিন্তু চীনের প্রাচীরের মতো একান্ত মানবিক প্রয়াসে নির্মিত এই আশ্চর্য জীবন সৌধের প্রতি দৃষ্টিপাত করলে শির দ্বারা ভেতর দিয়ে পবিত্র আতঙ্কের শীতল স্রোত প্রবাহিত হতে থাকে। বুদ্ধিবৃত্তি আপনি নম্র হয়ে পুষ্পের অঞ্জলির মতো সেই বিশালতার পদতলে লুটিয়ে পড়তে চায়।
আমার জীবনের দ্বাদশটি বছর আমি গদ্যকে নিয়ে কাটিয়েছিলাম। কেউ কেউ মনে করেন মৎকৃত ফাউস্ট প্রথম খণ্ডের বাংলা অনুবাদ করে তার প্রত্যক্ষ ফসল। আমি কিন্তু বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। ফাউস্ট নিয়ে কাটাতে গিয়ে গোতের কবিত্ব কল্পনার ঢেউ ভাষার সীমানা অতিক্রম যতদূর আমার মনে অভিনব ব্যঞ্জনায় ব্যঞ্জিত হয়েছে, সেই বেজে ওঠাটুকু মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করেছি মাত্র। গোতের কাব্য অনুবাদ করেছি। কেউ কথা বললে আমার কানেই তার রীতিমতো ধৃষ্টতার মতো শোনা এবং ভীষণ লজ্জাবোধ করতে থাকি। কুলহীন কিনারাহীন সমুদ্রে যে নাবিকের যতটুকু যাতায়াত ততটুকুর খবরাখবর বলতে পারেন। অসাধারণ ধীশক্তি সম্পন্ন প্রজ্ঞাবান মনীষীর বৃন্দ গতে প্রতিভার আকর্ষণ তাড়িত হয়ে তাতে সমগ্র মনোযোগ স্থাপন করেছেন। এরকম নানান প্রতিভার অবদান গতেকে বুঝবার উপলব্ধি করবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে অতীতে এবং এখনো হচ্ছে। সে তুলনায় আমি কি আমার অর্থহীনতা আমি গভীরভাবে উপলব্ধি করতে পারি। এই মহান প্রতিভার আগুনের আঁচে যদি সামান্য পরিমাণও জ্বলে উঠতে পারি এবং এই জ্বলে ওঠার মধ্য দিয়ে গতেকে আমার দেশের মানুষ এবং আমার ভাষার মানুষের মনের মতো করে কিঞ্চিত প্রকাশ করতে পারি, সেটুকুই হবে আমার সামান্য সুন্দর সান্ত্বনা।